আমার মনে হয় ওদের কালীঘাটে গিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করা উচিত। মুখ্যমন্ত্রী একবার ফিরহাদ হাকিমকে এই কথাটা বলেছেন যে তুমি এই কথাটা বলেছো, এটা অন্যায় করেছো, তোমাকে আমি বরখাস্ত করলাম মন্ত্রিসভায়, করেছেন? এত বড় একটা গ্রহীত অপরাধ করার পর উনি নাকি সবাইকে মুসলমান মানাবেন, তারপরেও মুখ্যমন্ত্রী ততক্ষণই ব্রাহ্মণের মেয়ে কি করছিল? তখন ব্রাহ্মণের মেয়ের ইজ্জতে লাগেনি যে তার দলেরই একজন মোল্লা মন্ত্রী সে দাঁড়িয়ে বলছে সব হিন্দুদেরকে দাওয়াতে ইসলাম দিয়ে সবাইকে মুসলমান মানাবে? তখন ব্রাহ্মণের মেয়ে কি করছিল? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিজেপি বিধায়করা একটি ধর্মকে বিক্রি করে খাচ্ছেন, রাজ্যের শাসক দলকে তা করতে হয় না। বেশ করছে। হিন্দুরা যেখানে সংখ্যাগরিষ্ঠ, যে হিন্দুস্তানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, যে রাজ্যে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, সেই রাজ্যে হিন্দুদের জন্য কথা বলা যদি পাপ হয়ে থাকে, এ পাপ বিজেপি বিধায়করা আমরা সবাই করতে রাজি আছি। হিন্দুদের হয়ে কথা বলতে গেলে সাম্প্রদায়িক হয়ে যায়। বলছিলেন না ব্রাহ্মণবাড়ির মেয়ে মাথায় হিজাব তুলে ওখানে নামাজ পড়তে কে বলেছিল? ব্রাহ্মণবাড়ির মেয়ে কখনো ওই যখন হজে পশ্চিমবঙ্গ থেকে লোকজন গিয়ে মারা গেছিল একবারও বলেছিল ওটা মৃত্যুর হজ? মৃত্যু কুম্ভ তো বলে দিলেন সোজা সুন্দরভাবে, বিধানসভার মধ্যে যারা জানে ওখানে ইমিউনিটি আছে, কেউ কিছু করবে না, ওখানে মৃত্যুর হজ বলার ক্ষমতা ছিল? বলুক না মৃত্যুর হজ। সেই সময় যদি বলতো তাহলে বুঝতাম না সত্যি ধর্ম নিরপেক্ষ। সমস্যাটা হচ্ছে এরা তো গিয়ে কলার ধরবে তৃণমূল নেতাদেরকে, কলার ধরলে তো সেই হাত চলে আসবে, কালীঘাট অব্দি চলে আসবে। এখন এই ভয় থেকে ডিসক্রিমিনেশনটা করছে না। আমি একটা প্রশ্ন করবো, আর.জি. কর কাণ্ডে সিপি সংক্রান্ত সমস্ত মামলা থেকে অব্যাহতি নিলেন প্রধান বিচারপতি, ব্যক্তিগত কারণে মামলা ছাড়লেন প্রধান বিচারপতি, এবং নিহত চিকিৎসকের পরিচয় প্রকাশের অভিযোগে দায়ের হয়েছিল মামলা। আর.জি. কর ঘটনায় বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের হয় জনস্বার্থ মামলা, সেই মামলা থেকে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি। নতুন বেঞ্চে হবে পরবর্তী শুনানি, এর পেছনে কি কারণ? বারবার করে বলছি সমস্ত বিষয়টা প্রিপ্ল্যান্ড এবং সমস্ত বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে হচ্ছে। আমি আবারও বলছি ওর পরিবারকে নাস্তানাবুদ করে ছাড়বে মমতা বন্দ্যোপাধ্যায়। এই এতদিন কেজরিওয়াল করতে যায়নি দিল্লিতে, এখন দিল্লিতে বিজেপি সরকার এসছে, হবে ভারতীয় জনতা পার্টির সরকার 26 সালে এখানে প্রতিষ্ঠা হওয়ার পরে এখানেও হবে। এই বিষয়টা আইনিভাবে ট্যাকেল করা উচিত, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ যার কাছে সোজা আঙুলে ঘি ওঠে না। তো এখন বিষয়টা আঙুল বেঁকাতেই হবে, মামলা মোকদ্দমা এই সমস্ত করে। পশ্চিমবঙ্গের এটাই হচ্ছে মানে কি বলবো তোমার, এটা দুর্ভাগ্য আমাদের রাজ্যে। প্রদেশ কংগ্রেসের একসময় সভাপতি ছিলেন মানস ভূঁইয়া, বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন তৃণমূলের সাথে যখন জোট হয়ে সরকার হয়েছিল। তো এই মানস ভূঁইয়া প্রদেশ কংগ্রেসের দীর্ঘদিনের নেতা ছিলেন। একটি মার্ডার কেসে মানস ভূঁইয়াকে জড়িয়ে দেওয়া হলো। মানস ভূঁইয়াকে তার আগে বহুবার দল থেকে বলেছে জয়েন করার কথা, মানস ভূঁইয়া করেনি। আলটিমেটলি এটা মার্ডার কেসের এমন ভাবে জড়িয়ে দেওয়া হলো, আলটিমেটলি মানস ভূঁইয়া বাধ্য হলেন তৃণমূল কংগ্রেসে যেতে। মানস ভূঁইয়া যতদিন যায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় ওনার যে কনস্টিটিউয়েন্সি ছিলেন সবং থেকে জিততেন, ওখানে গিয়ে যা তা কথা বলে আসে, মানস ভূঁইয়া এই করেছে, ওই করেছে, সেই করেছে। যেই মুহূর্তে তৃণমূলে চলে গেলেন ওর থেকে ভালো মানুষ কেউ নেই। এর জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। আমি জানি এর আইনি ব্যাখ্যা দিতে পারি আমি, কিন্তু আমি দেবো না। এর আইনি ব্যাখ্যা কিচ্ছু দেবো না। যে সোশ্যাল বেনিফিশিয়াল লেজিসলেশন গুলো, এই যে স্কিম গুলো, এটার যে লাভের বিষয়টা যে মানুষের, এটা তো অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা না বা তৃণমূলের পৈতৃক সম্পত্তি। তিলোত্তমা কাণ্ডে ফের কাঠগড়ায় আর.জি. কর কর্তৃপক্ষ। একদম ঘটনার 6 মাস পরেও মেয়ের ডেথ সার্টিফিকেট পেতে একদম নাজেহাল বাবা এবং মা, নির্যাতিতার বাবা মা অর্থাৎ অভয়ার বাবা মা। ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রেও নথি বিভ্রাটের অভিযোগ তুললেন তিলোত্তমার বাবা মা। ডেথ সার্টিফিকেট নিয়ে আর.জি. কর মেডিকেল কলেজ ও কলকাতা পুর নিগমের বক্তব্যে তুঙ্গে বিতর্ক। কি বলবেন? আমি তো ওটাই যেদিনকে রাজ্যের বিরোধী দলনেতা কদিন আগে ওর বাড়ি থেকে ছিল, তারপরে কথাবার্তা হওয়ার পর তারপরে ওর জন্মদিনের দিন যে বিরোধী দলনেতা সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করতে গিয়েছিলেন, বাড়ির সামনে একটি মঞ্চ মতন করা হয়েছিল, সেখানে ছবি ছিল। পরিবারের লোকজনদের সাথেও কথা বলেন। তো তারপরে শুভেন্দুদা চলে আসার পরে আমি, শঙ্কুদেব পণ্ডা, পানিহাটিতে আমাদের যারা কার্যকর্তারা আছে, আমরা সবাই বসে অনেকক্ষণ ধরে কথা বলছিলাম আমার পরিবারের সাথে। তো তারপরে যেটা বেরিয়ে এলো সেটা হচ্ছে খুব ভয়ঙ্কর বিষয়, সেটা হচ্ছে ডেথ সার্টিফিকেটের বিষয়। আমি সেই সময় টুইট করেছিলাম একটা, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কত নিচে নামবেন আপনি, মানে মা বাবাকে ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত দিচ্ছেন না। তো এখন দেখো এটা সরকারের একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার, এটা সরকারের কি মানসিকতা এর থেকেই পরিষ্কার হয়। তবে বিষয়টা যাই হোক খুব দুর্ভাগ্যজনক। আমার মনে হয় এই বিষয়টা আইনিভাবে ট্যাকেল করা উচিত, কারণ
মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ যার কাছে সোজা আঙুলে ঘি ওঠে না। তো এখন বিষয়টা আঙুল বেঁকাতেই হবে, মামলা মোকদ্দমা এই সমস্ত করে। তখন বুঝতে পারবে আর কি তারা যে এই বেসিক জিনিসগুলো থেকে একটা পরিবারকে ডিপ্রাইভ করলে তখন তো অবশ্যই কোর্টের হস্তক্ষেপ প্রয়োজন, আর আমার মনে হয় কোর্ট হস্তক্ষেপ করবে। প্রশ্নটা একদম, এটা অভয়ার কেস এবং এই তিলোত্তমার মামলা একদম বহুল চর্চিত মামলার মধ্যে অন্যতম। সেখানে তার বাবা মাকে একদম নাস্তানাবুদ হচ্ছে মেয়ের ডেথ সার্টিফিকেট পেতে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার যে বেহাল দশা, একের পর এক চিত্র সামনে এসেছে। কোথাও গিয়ে কি তৃণমূল সরকারকে বিড়ম্বনায় ফেলবে এই সমস্ত চিত্র? দেখুন, এ তো বাংলার মানুষ দেখছে। তুমি যখন রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে কথা বললে, গত দুদিন ধরে একটি মামলার ক্লিপ খুব ভাইরাল হচ্ছে, চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চের এটি মামলা। সেখানে রাজ্য সরকারের একটি 10 বেডেড হসপিটাল নিয়ে তাদের বক্তব্য এবং রাজ্যের যে মানে কলকাতা হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি তার বক্তব্য যে রাজ্য সরকার বা তাদের যে অগ্রাধিকার স্বাস্থ্যের দিকে নেই, সেটা চিফ জাস্টিসের বক্তব্য শুনলেই বোঝা যাবে। এটা 76 সালে 10 বেডেড হসপিটাল, সেটা এখনো অব্দি তার কোনো পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে কি দক্ষিণ 24 পরগনার এই হাসপাতালকে নিয়ে, এবং সেখানে চূড়ান্তভাবে তিরস্কৃত হতে হয়েছে রাজ্যকে। যেমন ধরো তারপরে এই আরএল স্যালাইনের মতন একটা ব্যাপার, এটা তার পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস নামক এক কোম্পানি, তাকে নিয়ে যে যথেচ্ছভাবে একটা দুর্নীতি হয়েছে, এটা তো স্পষ্টত সরকারের বিভিন্ন স্টান্স থেকে সেটা বিষয়টা সামনে আসে। তো এগুলো আমি কিছু ভিন্ন ভিন্ন ঘটনা বললাম। এই তুমি আরএল স্যালাইনের মতন এই ধরনের বিষয়ে মানে এক্সপায়ার্ড ওষুধ, জাল ওষুধ বিভিন্ন জায়গায় চালানো হচ্ছে এবং সরকারের একটা মানে সরকারি দলের একটা সিন্ডিকেট চলছে। বা ধরো বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্যকেন্দ্রগুলোর যে অবস্থা, হাসপাতালগুলোর যে অবস্থা গ্রামের দিকে মফস্বলের দিকে, সেখানে মানুষজন ট্রিটমেন্ট পায় না। একটু কিছু হলেই রেফার করে দেওয়া হয় কলকাতার হাসপাতালগুলোর দিকে, সেখানেও তাদের কোনো ট্রিটমেন্ট হয় না, ভর্তি নিতে চায় না। হয় যাদের পয়সা নেই তারা পড়ে পড়ে ওখানেই মরে যায়, আর যাদের একটু পয়সা আছে তারা বা ঘটি বাটি বিক্রি করে লোকে তখন প্রাইভেট হাসপাতালের দিকে ছোটে। পশ্চিমবঙ্গের এটাই হচ্ছে মানে কি বলবো তোমার, এটা দুর্ভাগ্য আমাদের রাজ্যে। এই রাজ্যে দেখা যাচ্ছে আয়ুষ্মান ভারতের মতন এত বড় একটা জনমোহিনী একটা স্কিম এই রাজ্যে, সেখানে ইমপ্লিমেন্ট করতে দেওয়া হচ্ছে না। স্বাস্থ্যসাথীর কথা বলা হচ্ছে, এখন স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যে কত প্রবলেম যারা ইউজ করেছে তারা জানে। মানে কোথাও গেলে হয়তো বলছে শুধু বেড ভাড়াটা দেবো, তাও সেই বেড ভাড়াটার অ্যাপ্রুভাল আসতে গেলে একটা পেশেন্ট যদি 5 দিন আগে ছুটি পাওয়ার কথা, সে 5 দিন পর ছুটি পাচ্ছে। অ্যাপ্রুভাল আসতে 5-7 দিন সময় লেগে যায়, প্রচন্ড অব্যবস্থা। এই মানে আলটিমেটলি হেলথ স্কিমের এই যে সোশ্যাল বেনিফিশিয়াল লেজিসলেশন গুলো, এই যে স্কিম গুলো, এটার যে লাভের বিষয়টা যে মানুষের, এটা তো অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা না বা তৃণমূলের পৈতৃক সম্পত্তি নয়, তো সরকারি টাকা। এই স্কিম গুলোকেও যে তারা করছে সেগুলোরও কোনো প্রপার ইমপ্লিমেন্টেশন নেই। আজকে আয়ুষ্মান ভারত সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে সাকসেসফুলি চলছে, ওয়েস্ট বেঙ্গলে সেটাকে এতদিন কেজরিওয়াল করতে দেয়নি দিল্লিতে, এখন দিল্লিতে বিজেপি সরকার এসছে, হবে। ভারতীয় জনতা পার্টির সরকার 26 সালে এখানে প্রতিষ্ঠা হওয়ার পরে এখানেও হবে। মানুষ বুঝতে পারবে যে ডেভেলপমেন্টের আগে কোনো কিছুর অগ্রাধিকার নেই, কোনো রাজনীতির, কোনো ক্ষুদ্র রাজনীতি, কোনো বেঁকানো টেরানো পেঁচানো কোনো রাজনীতির কোনো অগ্রাধিকার নেই, আগে ডেভেলপমেন্ট তারপর অন্য কিছু। একদমই। আর কোস্তটা এমএসভিপি, যিনি এমএসভিপি একদম সেই এমএসভিপির দাবি আরজি করের ক্ষেত্রে যে চিকিৎসাধীন রোগীর মৃত্যু হলে তবেই ডেথ সার্টিফিকেট ইস্যু করে হাসপাতাল। তার বক্তব্য, হাসপাতালে মৃত অবস্থায় কোনো রোগীকে আনা হলে সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেট ইস্যু করে পুরসভা। একদম হাসপাতাল চত্বরে কোনো রোগীর মৃত্যু হলে সেক্ষেত্রেও পুরসভায় ডেথ সার্টিফিকেট ইস্যু করে বলে জানিয়েছেন তিনি। এদিকে উল্টো কথা বলছেন কলকাতা পুরসভার একদম বড় ওয়ার্ডের ভারপ্রাপ্ত আধিকারিকরা। তাদের দাবি তিলোত্তমার দাহ সংক্রান্ত নথি ময়নাতদন্তের কাগজে প্লেস অফ ডেথ বা মৃত্যুর স্থান হিসেবে লেখা রয়েছে আরজি করেন নাম, তাই ডেথ সার্টিফিকেট দেবে আরজি কর। কি বলবেন? না, এটা তো ওরা ইচ্ছা করে নাটকবাজি করছে, এগুলোর কোনো রকম দরকার নেই। আমরা বলছি আরজি কর হোক, চাই কলকাতা কর্পোরেশন হোক, আর যেই কিছু হোক না কেন, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার চলছে, স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, গোটা প্রশাসনটা তাদের, গোটা রাজ্য সরকারটা তাদের, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ দল তারা। এত বড় একটা ইস্যু যেটা সারা পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষ কেন, সারা মানে বিশ্বকে নড়িয়ে দিয়েছে, তো সেই এমন একটা ইস্যু, সেটাকে কেন্দ্র করে সবার চোখের জল পড়েছে। আজকে তার বাবা মাকে ডেথ সার্টিফিকেটের জন্য আরজি কর, তারপরে হচ্ছে গিয়ে তোমার কলকাতা পৌরসভায় ঘুরে বেড়াতে হবে, এর জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। আমি জানি এর আইনি ব্যাখ্যা দিতে পারি আমি, কিন্তু আমি দেবো না। এর আইনি ব্যাখ্যা কিচ্ছু দেবো না আমি। আমার মনে হয় এই বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্পূর্ণভাবে, এ যে পাচ্ছে না এবং এই না পাওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এর পেছনে ইন্ধন আছে। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছিলেন এই পরিবারকে প্রথমে কেনার চেষ্টা করেছিলেন। প্রথমে হাসপাতাল চত্বরের মধ্যে তৃণমূল নেতাদেরকে দিয়ে টাকার অফার দেওয়া হয়েছে। সেকেন্ড পোস্টমর্টম যখন হয়নি, বাড়িতে যখন ওর বাবা মাকে ভয় টয় দেখিয়ে ডেড বডিরা বাড়িতে আসা হলো, ওই মেয়েটির যখন মৃতদেহ বাড়িতে শায়িত,
তখন কলকাতা পুলিশের একজন উচ্চ পদস্থ একজন আধিকারিকের মাধ্যমে মৃতদেহ শায়িত তার পাশে একটা ঘরে নিয়ে গিয়ে ওর বাবাকে টাকার অফার করা হয়েছে, সেটাও তারা রিফিউজ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে গিয়ে দেখা করে টাকার কথা বলে এসেছিলেন, সেটাও তারা রিফিউজ করেছে। এই বারংবার এই রিফিউজ করা বা বারংবার এই সরকারের বিভিন্ন অপারগতার কথা ওর বাবা মা যতবার বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে পয়সা দিয়ে কিনতে চেয়েছেন, তারপরে তৃণমূল নেতাদের দিয়ে লোকাল লেভেলেও ভয় দেখিয়েছে, তাতেও দেখেছেন কোনো কাজ হয়নি। তারপরে তৃণমূল নেতাদের দিয়ে যা তা কথা বলানো শুরু করালেন, বলছে রাজনীতি করলেই তো পারেন, অনেকেই বললো না তৃণমূল কংগ্রেসে। আলটিমেটলি এখন যেটা হয়েছে একটা ভিন্ডিকটিভ পলিটিক্স, যেটার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধহস্ত, সেই ভিন্ডিকটিভ পলিটিক্সের রাস্তায় নেমে এসে তাদেরকে কিভাবে হ্যারাস করা যায়। কিন্তু বিস্ফোরক কথা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হলন রয়েছে। আমি বলবো মমতা ও তো বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, তিনি বলছেন তো আমার তো একটা দপ্তর আছে, এর জন্য পার্টিকুলার দপ্তরে কিছু লোক আছে, তারা দেখে 3 সেকেন্ড লাগে, 3 সেকেন্ড। একজন স্বাস্থ্যমন্ত্রী যদি বিষয়টাকে দেখে 3 সেকেন্ড লাগবে এটা করতে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিক যে কেন হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় তোর বাড়িতেও গেছিলেন, গিয়ে বলে এসছেন যে কোনো অসুবিধা হলে আমাকে আমাকে জানাবেন। তো তারা তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন যে সুবিধাগুলো হচ্ছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ, এটা মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা স্টাইল অফ পলিটিক্স, ভিন্ডিকটিভ পলিটিক্সের যে স্টাইলটা আছে, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে লোকজনকে কেনার চেষ্টা করেন, ভয়ভীতি দেখিয়ে, পয়সার লোভ দেখিয়ে। যেই মুহূর্তে সেটা হয় না, তখন তার উপরে বিভিন্ন দমন পীড়ন নীতি চালান। তারপরে আবার সেই দমন পীড়ন নীতিতে যদি কেউ মাথা নত করে তার দিকে চলে যায়, তখন আবার ঠিক আছে, কোনো তার থেকে আর ভালো মানুষ কেউ হবে না। যেমন আমি তোমাকে ফর এক্সাম্পল বলছি, প্রদেশ কংগ্রেসের একসময় সভাপতি ছিলেন মানস ভূঁইয়া, বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন, তৃণমূলের সাথে যখন জোট হয়ে সরকার হয়েছিল। তো এই মানস ভূঁইয়া প্রদেশ কংগ্রেসের দীর্ঘদিনের নেতা ছিলেন। একটি মার্ডার কেসে মানস ভূঁইয়াকে জড়িয়ে দেওয়া হলো। মানস ভূঁইয়াকে তার আগে বহুবার দল থেকে বলেছে জয়েন করার কথা, মানস ভূঁইয়া করেনি। আলটিমেটলি এটা মার্ডার কেসের এমন ভাবে জড়িয়ে দেওয়া হলো, আলটিমেটলি মানস ভূঁইয়া বাধ্য হলেন তৃণমূল কংগ্রেসে যেতে। মানস ভূঁইয়া যতদিন যায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় ওনার যে কনস্টিটিউয়েন্সি ছিলেন সবং থেকে জিততেন, ওখানে গিয়ে যা তা কথা বলে আসে, মানস ভূঁইয়া এই করেছে, ওই করেছে, সেই করেছে। যেই মুহূর্তে তৃণমূলে চলে গেলেন, ওর থেকে ভালো মানুষ কেউ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে রাজীব ব্যানার্জি এসেছিলেন, যখন বিজেপিতে গেলেন রাজীব ব্যানার্জি চোর, রাজীব ব্যানার্জি বনমন্ত্রী থাকাকালীন এত চুরি করেছে, এই করেছে, সেই করেছে, বনসহায়ক নিয়ে এই করেছে, সেই করেছে। যেই আবার তৃণমূলে ফিরে গেলে তুমি একটা কথা শুনতে পাও। তো এটা মমতা ব্যানার্জির স্টাইল অফ পলিটিক্স। এই ভিন্ডিকটিভ অ্যাটিটিউডটা মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের। এবং আমি তোমাকে বলছি, ওর বাবা মাকে একদম সিম্পলি এই ভিন্ডিকটিভ পলিটিক্সের শিকার হতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভিন্ডিকটিভ পলিটিক্সের শিকার হতে হচ্ছে ওর বাবা মাকে। প্রশ্ন উঠছে যে ডেথ সার্টিফিকেট তৈরির পদ্ধতিতেও কি অনিয়ম? একদম তিলোত্তমার মা বাবা বলছেন নিয়ম মেনে মেয়ের মৃত্যু ঘোষণা করা হয়নি, তাই ডেথ সার্টিফিকেট ঘিরে জটিলতা তৈরি হয়েছে। দেখো, আমি তোমাকে বারবার করে বলছি, এই সমস্ত বিষয়টা প্রিপ্ল্যান এবং সমস্ত বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে হচ্ছে। আমি আবারও বলছি, ওর পরিবারকে নাস্তানাবুদ করে ছাড়বে মমতা বন্দ্যোপাধ্যায় এই ডেথ সার্টিফিকেট। আর আমার মনে হয় যার জন্য ওদের ওই প্রশাসনের উপরে ভরসা না করে বিষয়টাকে নিয়ে কোর্টে যাওয়া উচিত ওদের। একদমই। এ যাবৎকালে কৌস্তবদা, আমরা যতগুলো রাজ্যের যত মামলা দেখলাম, যত মানুষকে, অসহায় মানুষকে দেখলাম যে তারা হাইকোর্টের দ্বারস্থ হলেন। আপনি নিজে বারংবার বলেছেন, কোথাও গিয়ে কি শাসন পরিচালনার দায়ভারটা হাইকোর্টের উপর গিয়েই পড়ছে? দেখো, আমি জুডিশিয়ারির ব্যাপারে কোনো কথা বলবো না। হাইকোর্টের তো কাজ মানে শাসন পরিচালন করার ক্ষেত্রে নয়। কোনো গলদ বা কোনো খামতি বা কোনো বিচ্যুতি যদি হয়ে থাকে, নট ইন অ্যাকর্ডেন্স উইথ ল যদি বিষয়গুলো হয়ে থাকে, তখনই কোর্টের ইন্টারভেনশন প্রয়োজন। তো আমি এর বেশি আর কিছু বলবো না, জুডিশিয়ারি নিয়ে এর বেশি মন্তব্য করা আমার উচিত নয়। প্রশ্নটা একটা প্রশ্ন করবো যে তিলোত্তমা মামলায় এমার্জেন্সি মেডিকেল অফিসার পলি সমাদ্দারের বয়ানে একদম ডেথ সার্টিফিকেট ইস্যুর উল্লেখ রয়েছে। কোর্টে ইএমও জানিয়েছেন যে টালা থানার এসআই এর হাতে ডেথ সার্টিফিকেট দিয়েছেন তিনি। প্রশ্ন হলো, কোর্টের নথিতে উল্লেখিত এই ডেথ সার্টিফিকেট তাহলে ভিত্তি? আমি তো আবারও বলছি, এদের পরিবারের উচিত হচ্ছে এই বিষয়টা নিয়ে লিগালি প্রসিড করা। আমি একটা প্রশ্ন করবো, আরজি কর কাণ্ডে সিপি সংক্রান্ত সমস্ত মামলা থেকে অব্যাহতি নিলেন প্রধান বিচারপতি। ব্যক্তিগত কারণে মামলা ছাড়লেন প্রধান বিচারপতি। এবং নিহত চিকিৎসকের পরিচয় প্রকাশের অভিযোগে দায়ের হয়েছিল মামলা। আরজি কর ঘটনায় বিনীত গোয়ালের বিরুদ্ধে দায়ের হয় জনস্বার্থ মামলা, সেই মামলা থেকে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি। নতুন বেঞ্চে হবে পরবর্তী শুনানি, এর পেছনে কি কারণ থাকতে পারে? আমি জানি না, এটা আমি বিষয়টা সবে আজকে একটু আগেই শুনেছি। আমি বলতে পারবো না, এটা জানি না কোর্ট কি দৃষ্টিভঙ্গি থেকে এই বিষয়টা করেছে। পার্সোনাল গ্রাউন্ডে যদি কোনো জজ রিলিজ করে, তার পেছনে কিছু কারণ থাকতেও পারে। ব্যক্তিগত স্তরে কোনো কারণ হয়তো থাকবে, কাউকে পার্সোনালি হয়তো চেনেন, জানেন, এরকম অনেক ক্ষেত্রে হতে পারে। বা ধরুন কোনো রিজনেবল বায়াসের প্রশ্নে কিছু ওনার মনে হয়েছে যে না, কোথাও একটা রিজনেবল বায়াসের প্রশ্ন উঠতে পারে বা এই ধরনের। তো এটার মধ্যে কিছু অবাক হওয়ার মতন কিছু বিষয় নেই। একজন জজ, সে তার মনে হয়েছে এই মামলাটা শুনবো না, রিলিজ করতেই পারে।
অন্য কোনো বেঞ্চে মামলাটা অ্যাসাইন্ড হবে। আমার মনে হয় না এর পেছনে এর বাইরের কোনো অঙ্ক আছে। একদমই। তো এবারে যে প্রশ্নটা আসবে, একদম 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে কলকাতা হাইকোর্টের রায়ে। একদম কলকাতা হাইকোর্ট যে 22শে এপ্রিল রায়টা দিয়েছিল, আমি বারংবার আপনার প্রতিক্রিয়া নিয়েছি এই ব্যাপারে, যে কলকাতা হাইকোর্ট রীতিমতো বলেছিল যে পুরো 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মী পুরো প্যানেলটাই তারা বাতিল করছেন। তার মধ্যে যোগ্য এবং অযোগ্যদের, চাকরি প্রাপকদের কোথাও কি পৃথকীকরণ করা সম্ভব? কারণ আমরা দেখেছি সুপ্রিম কোর্টে সর্বোচ্চ শুনানি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। না, ইতিমধ্যে তো সরকারের তরফ থেকে বা এসএসসির তরফ থেকে তো এমন কোনো মেথোডোলজির কথা বলা হয়নি যেখান থেকে তারা আলাদা পরে এখন বিভ্রান্ত করার জন্য হিয়ারিং কনক্লুড হয়ে যাওয়ার পরেও তারা কিছু মনে হয় ডকুমেন্টস জমা করেছিলেন। তো এটা আলটিমেটলি দেখো খুব ডিফিকাল্ট। মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা করে এদেরকে যেটা করতে চাইছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই এমন একটা বিষয় করতে চাইছেন না যাতে করে অযোগ্য যাদের তৃণমূলের লোকেরা পয়সা নিয়ে যাদের চাকরি বাকরি দিয়েছে, এখন এই করতে গিয়ে তো যোগ্যদের তো মানে জীবনটা একটা প্রশ্নের মুখে চলে যাচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা হচ্ছে আজকে যদি সরকার একটা ডিমার্কেট করে দেয় ওই 5-6 হাজার ছেলে মেয়েদেরকে বা 7 হাজার ছেলে মেয়েদেরকে, যদি আজকে অযোগ্য সরকার যদি নিজেদের নথিতে বলে দেয়, তো এরা তো গিয়ে কলার ধরবে তৃণমূল নেতাদেরকে। আর কলার ধরলে তো সেই হাত চলে আসবে, কালীঘাট অব্দি চলে আসবে। এখন এই ভয় থেকে ডিসক্রিমিনেশনটা করছে না, তাতে 19,000 যোগ্য ছেলে মেয়েদের চাকরি গেল, তারা মরলো, তারা বাঁচলো, তাদের মমতা ব্যানার্জি কিচ্ছু এসে যায় না। তবে আমরা বলছি যদি ঈশ্বর না করুক যারা যোগ্য তাদের যেন চাকরি, যেন সবার যেন চাকরি অটুট থাকে, অক্ষুণ্ণ থাকে। যদি কোনোভাবে একটা ছেলে মেয়েরও যদি চাকরিতে হাত পড়ে, আমার মনে হয় ওদের কালীঘাটে গিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করা উচিত। কিন্তু আমি আপনার কথার সাথে সংযোগ রেখেই বলবো যে এসএসসির যে নথি দেওয়া সর্বোচ্চ শুনানি সম্পন্ন হওয়ার পরে প্রথমে তারা বলেছিল যে অযোগ্য চাকরি প্রাপকদের সংখ্যা 5,485, তারপরে তারা হলফনামা দিয়ে বলছে সেই সংখ্যা 5,303। এসএসসি আগে জানিয়েছিল যে সংখ্যা, হলফনামায় সেই সংখ্যাই কমে গেল। ওরা এই বিষয়টাকে কনফিউজ করতে চাইছে, আর কিচ্ছু না। আলটিমেটলি এই সমস্তগুলো করে এই জল ঘোলা করতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শিক্ষক নিয়োগে দেরির নেপথ্যে বিরোধী দল, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। এই চুরিগুলো বিরোধী দল করতে বলেছিল না? এই চুরিগুলো বিরোধী দলের লোকেরা করতে বলেছিল না? যারা আন্দোলন করেছে তারা করতে বলেছিল? উনি চুরি করেছেন কেন? চুরি করলে তো একটা মানুষ কোর্টে যাবে, রাজনৈতিক দলেরা, বিরোধী রাজনৈতিক দল সেটাকে নিয়ে আন্দোলন করবে, এটাই তো খুব স্বাভাবিক গণতন্ত্রের নিয়ম। মমতা বন্দ্যোপাধ্যায় কথাতে যা পড়ছে মানে এটা টালার ট্যাঙ্কে নাকি গরু তুলে দিয়ে গরু পচিয়ে মেরে দেওয়া হয়েছে, সেই জল নাকি লোকজনকে খাওয়ানো হচ্ছে, এই কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন আন্দোলন শুরু করে দিলেন। যা পারতেন তাই করতেন, কিন্তু মুশকিলটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা জানা উচিত যে একটা বিরোধী দলের কাজই তো কনস্ট্রাকটিভ বিরোধিতা করা। যদি সরকার ভুল করে, অন্যায় করে, দোষ করে, সেটাকে তো জনসমক্ষে তুলে ধরাটাই তো বিরোধী দলের কাজ। বা ধরুন একটা মানুষের সাথে যদি অন্যায় হয়, সেখানে যদি সে চাকরি না পায় অযৌক্তিক কারণে, যদি কেউ সেখানে কোনো সরকারি দুর্নীতি থেকে থাকে, এই বিষয়টাকে তো কোর্টের কাছে উত্থাপন করাও তো একজন মানুষের কর্তব্য। তো সেইগুলো তো মানুষজন করবেই। এখন উনি যদি মনে করেন যে সবাই চুপ করে মুখ বুজে থাকবেন, উনি একা রাজত্ব চালাবেন হীরক রানীর মতন, আর বাকি সবাই সভাসদ বা ওর প্রজাদের মতন সবাই জি হুজুর করবেন, মূর্খের স্বর্গে বাস করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিজেপি বিধায়করা একটি ধর্মকে বিক্রি করে খাচ্ছেন, রাজ্যের শাসক দলকে তা করতে হয় না। বেশ করছে। হিন্দুরা যেখানে সংখ্যাগরিষ্ঠ, যে হিন্দুস্তানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, যে রাজ্যে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, সেই রাজ্যে হিন্দুদের জন্য কথা বলা যদি পাপ হয়ে থাকে, পাপ বিজেপি বিধায়করা আমরা সবাই করতে রাজি আছি। হিন্দুদের হয়ে কথা বলতে গেলেই সাম্প্রদায়িক হয়ে যায়। বলছিলেন না ব্রাহ্মণবাড়ির মেয়ে মাথায় হিজাব তুলে ওখানে নামাজ পড়তে, কে বলেছিল? ব্রাহ্মণবাড়ির মেয়ে কখনো ওই যখন হজে পশ্চিমবঙ্গ থেকে লোকজন গিয়ে মারা গেছিল একবারও বলেছিল ওটা মৃত্যুর হজ? মৃত্যু কুম্ভ তো বলে দিলেন সোজা সুন্দরভাবে, বিধানসভার মধ্যে যারা জানে ওখানে ইমিউনিটি আছে, কেউ কিছু করবে না। ওখানে মৃত্যুর হজ বলার ক্ষমতা ছিল, বলুক না মৃত্যুর হজ। সেই সময় যদি বলতো তাহলে বুঝতাম সত্যি ধর্মনিরপেক্ষ। সমস্যাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যারা হচ্ছে গিয়ে মুসলমানদের তোষণ করবে, মুসলমানদের মাথায় তুলে নাচবে, তারা যত অন্যায় করুক, অত্যাচার করুক, যাই করুক না কেন, তাদের হয়ে সবকিছু, তাদের সব সাতখুনবা। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছিলেন যখন ফিরহাদ হাকিম বলেছিলেন যে সবাইকে মুসলমান ধর্ম গ্রহণ করাবে, সবাইকে দাওয়াতে ইসলাম দিয়ে নাকি মুসলমান বানাবে? ওনার স্বপ্ন সবাই উর্দু, একদিন সবাই উর্দু বলবে। তো এইটা নিয়ে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছিলেন? এই সমস্ত এলিমেন্টদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আজকে যখন পশ্চিমবঙ্গে একটার পর একটা যখন দুর্গা মূর্তি ভাঙছে, কালী মূর্তি ভাঙছে, সরস্বতীর মূর্তি ভাঙছে, লক্ষ্মীর মূর্তি ভাঙছে, পুজো করতে বাধা বিঘ্ন সৃষ্টি করছেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কি ভূমিকা ছিল? আর যেই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি যেটা করছেন ঠিকভাবে করেছে। আমরা হিন্দুদের, ভারতীয় জনতা পার্টির যারা বিধায়ক নির্বাচিত হয়েছে বা সাংসদ নির্বাচিত হয়েছে, হিন্দুদের ভোটে জিতে সাংসদ হয়েছে। হিন্দুদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে।
মমতা বন্দ্যোপাধ্যায় দুদল গাইদের প্রতি দায়বদ্ধতা থাকতে পারে, কিন্তু আমরা মনে করি যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই দেশ ভাগ হয়েছে। যখন এই দেশ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়েছে, সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের হয়ে কথা বলার তো লোক থাকতে হবে। সবাই যদি এখন মুসলমানদের হয়ে কথা বলে, তাহলে হিন্দুদের হয়ে কথাটা বলবে কে? হিন্দুদের হয়ে কথা বলাটা কি এত বড় অপরাধ যে হিন্দুদের হয়ে কথা বললেই সে সাম্প্রদায়িক হয়ে যাবে? সবাই মুসলমানদের হয়ে কথা বলবে, তাহলে হিন্দুদের হয়ে কথাটা কে বলবে? মুখ্যমন্ত্রীকে দেখান তো একটা দিন যে হিন্দুদের হয়ে কোনো কথা বলেছেন। মুখ্যমন্ত্রী একবার ফিরাদ হাকিমকে এই কথাটা বলেছেন যে তুমি এই কথাটা বলেছো, এটা অন্যায় করেছো, তোমাকে আমি বরখাস্ত করলাম মন্ত্রিসভায়? করেছেন? এত বড় একটা গ্রহিত অপরাধ করার পর উনি নাকি সবাইকে মুসলমান মানাবেন, তারপরেও মুখ্যমন্ত্রী ততক্ষণ এই ব্রাহ্মণের মেয়ে কি করছিল? তখন ব্রাহ্মণের মেয়ের ইজ্জতে লাগেনি যে তার দলেরই একজন মোল্লা মন্ত্রী সে দাঁড়িয়ে বলছে সব হিন্দুদেরকে দাওয়াতে ইসলাম দিয়ে সবাইকে ও মুসলমান বানাবে? তখন ব্রাহ্মণের মেয়ে কি করছিল?